আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশের শুরুতেই শিরোনাম। জুলাই গণহত্যার প্রথম তদন্ত রিপোর্ট জমা। চানখারপুলে 5 আগস্টের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার সহ আসামি 8, আলাদা তদন্ত চলায়। নাম নেই শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালদের। যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 আসামি রিমান্ড। বাকিদের অবস্থান জানার চেষ্টা পুলিশের। সহপাঠীদের প্রতিবাদ কর্মসূচি। তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় সময় বলে দিবে এর পরিণাম কি হবে। আট দফা দাবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধ। ডিপ্লোমা শিক্ষার্থীদের। শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাল্টা অবস্থানে উত্তেজনা। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ট্যুরিস্ট ভিসা চালুর পাশাপাশি নির্ধারিত সময়ের আগে এলএনজি সরবরাহের অনুরোধ জানাবে ঢাকা। শ্রমিকের আইনি সুরক্ষা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল শ্রম সংস্কার কমিশন। ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ। সবার জন্য উন্মুক্ত হচ্ছে রেলওয়ের হাসপাতালগুলো। শিগগিরই 2000 চিকিৎসক নিয়োগ জানালেন উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে শোক। বরাবরই আওয়াজ তুলেছেন নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। জুলাই আগস্ট গণহত্যা মামলাগুলোর মধ্যে একটির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় 8 জনকে আসামি করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনই ওই সময়কার পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেছে। আন্দোলনে উত্তাল সারা দেশ। রাজধানীর চানখারপুল এলাকায়ও ছাত্র জনতার প্রতিরোধ। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ, মারণাস্ত্রের রণক্ষেত্র পুরো এলাকা। মুহুর্মুহু গুলিতে ঝরতে থাকে তাজা প্রাণ। 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনও চানখারপুলে পুলিশের 3টি বুলেটবিদ্ধ হয়ে প্রাণ যায় 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসের। বুকে 2টি আর মাথায় বিদ্ধ হয় 1টি গুলি। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চানখারপুলে প্রাণ যায় শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিকেরও। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। 6 জনকে হত্যার ঘটনায় 6 মাস 13 দিন তদন্ত শেষে 90 পৃষ্ঠার প্রতিবেদন দিল তদন্ত সংস্থা। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে। বলা হয়, পলাতক ডিএমপি কমিশনার সহ অন্য আসামিদের সরাসরি তত্ত্বাবধান, সরাসরি অংশগ্রহণ, নির্দেশ এবং সহযোগিতায় সংগঠিত হয় এই মানবতা বিরোধী অপরাধ। 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে দালিলিক তথ্য প্রমাণ। এছাড়া আছে 79 জন সাক্ষীর জবানবন্দি, 19টি ভিডিও ক্লিপ, 11টি পত্রিকার রিপোর্ট এবং 2টি অডিও কল। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে
তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। মামলার ৮ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৪ জন। মামলার কার্যক্রম শুরুর পর পলাতক আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্র তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত রিপোর্ট যথারীতি আবারও জমা হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে এই হত্যাকাণ্ডে ছাত্রদল দুষছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ২ নেতারকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা ছাত্রদলের। এ ঘটনায় ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তদন্ত কমিটি করেছে অভিযুক্ত ২ নারী শিক্ষার্থীর প্রতিষ্ঠান স্কলার্স বিশ্ববিদ্যালয়। হত্যার শিকার পারভেজ ২ নারীর অভিযোগে সবশেষ বলেছিলেন, আমি শুধু হেসেছিলাম, কিছু বলিনি। সহপাঠীরা সেই কথাই লিখে এনেছেন প্লাকার্ডে। শিক্ষার্থী খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। কোন সন্ত্রাসী এগুলো করেছে, আমি শুধু জোর দাবি জানাবো তাদের যেন আত নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় ছাত্রদল ও বিএনপির নেতারা। এই হত্যায় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ তাদের। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। কিছুদিন আগে আমরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্মী সম্মেলন সম্পন্ন করেছি। পারভেজ নেতৃত্ব প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। পারভেজ হত্যায় যে ২ নারী শিক্ষার্থীর সম্পৃক্ততা আছে বলে জানা যাচ্ছে তারা বনানীর স্কলার ইউনিভার্সিটির শিক্ষার্থী। ব্যবস্থা নিতে এরই মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর চিঠি দিয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। ৩ জন শিক্ষার্থীর সম্পৃক্ততা মেলায় তাদের সাময়িক বহিষ্কারও করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়, সেই জন্য আমরা মিনিস্ট্রিতেও একটা লেটার ইস্যু করিয়েছি, একটা ইউজিসিতে করেছি এবং থানাতেও করেছি। এজাহারভুক্ত আসামি কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে রবিবার রাতে মহাখালী থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে নিলে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত, কিন্তু পরবর্তীতে এদেরকে ডেকে নিয়ে আসা হয়। আসামিদের কয়েকজন বনানী এলাকায় গ্যাং কালচারের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। উচ্চশিক্ষার সুযোগ সহ ৮ দফা দাবিতে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। ১.৫ ঘন্টা অবরোধের পর তারা অফিস প্রাঙ্গণ ছেড়ে যায়। বেলা ২:৩০টার দিকে পুলিশ সেনাবাহিনীর প্রহরায় ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয়। এর আগে ডিপ্লোমা শিক্ষার্থী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটাম ছিল দুপুর ২টার মধ্যে অবরোধ তুলে নেয়ার। তবে সে আহ্বানে সাড়া দেয়নি কৃষি ডিপ্লোমার ছাত্রছাত্রীরা। এক পর্যায়ে সড়ক ছেড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী আর পুলিশি বাধার মুখে পড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক মিনিটের ধাক্কাধাক্কির পর পিছু হটেন তারা। এর আগে সকাল থেকেই প্রধান ফটক আটকে ভেতরে অবস্থান নেন কৃষি ডিপ্লোমার আন্দোলনকারীরা। ৮ দফার পক্ষে দিতে থাকেন নানা স্লোগান। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী নই, আমরা লিখিত বিবৃতি চাই, আমরা স্পষ্ট প্রজ্ঞাপন চাই। কিছুদিন আগেও তারা আমাদেরকে একটা রেজুলেশন লেটার দিয়েছে, সেটাও তারা আমাদেরকে প্রতিবারের মতো চুপ করাতে চেয়েছে। দেশের 5টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারপরেও সেখানে আমাদের কোনো সিট সংখ্যা নেই। দেন আমাদের কোনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই, যার জন্য আমাদের প্রাইভেটে পড়াশোনা করতে হয়। ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধের ফলে এদিন ভেতরে প্রবেশ করতে পারেননি কৃষি সম্প্রসারণের কোনো কর্মকর্তা কর্মচারী। এমনকি বন্ধ ছিল ভেতরের 2 ব্যাংকের কার্যক্রম।
বেলা 1টার দিকে গেটের বাইরে অবস্থান নেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীদের উত্থাপন করা দাবিকে অযৌক্তিক উল্লেখ করে উল্টো 5 দফা পেশ করে তারা। তারা যাচ্ছে, তারা 10ম গ্রেড থেকে পদোন্নতি করে 9ম গ্রেডে যাবে, গেজেটের মাধ্যমে তারা পদোন্নতি যাচ্ছে, কিন্তু যে আসলে যে কোয়ালিফিকেশন লাগে, যে একাডেমিক ক্যারিয়ার লাগে, তার কোনো কিছুই তাদের নাই। দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের সাথে সমঝোতার চেষ্টা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা। অবশেষে বেলা 2:30টার দিকে অবরোধ তুলে নিতে সম্মত হন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এ সময় সেনা সদস্য ও পুলিশের পাহারায় সারিবদ্ধভাবে বেরিয়ে যান তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের বেশিরভাগ দাবির বিষয়ে সরকার ইতিবাচক। মঙ্গলবার থেকেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলে আশাবাদ তার। সিদ্ধান্ত ছিল এগুলি বাস্তবায়ন হবে কিছু সময়ের ব্যাপার, আর তারা আগামীকাল থেকে ক্লাসে অ্যাটেন্ড করবে। মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটা প্রেস রিলিজ জারি করবে। তবে শিগগিরই পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানোর কথা জানিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আর্থনার শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে বৈঠক হবে দেশটির আমিরের সাথে, যেখানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই এলএনজি সরবরাহের অনুরোধ জানাবে বাংলাদেশ। সেই সাথে কাতারে জনশক্তি রফতানি বৃদ্ধির বিষয়েও আলোচনা করবে ঢাকা। বৈঠকে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পেতে পারে সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়টি। কাতারের নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার আয়োজিত শীর্ষ সম্মেলন 22 ও 23 এপ্রিল। দেশটির আমিরের আমন্ত্রণে এতে বিশেষ বক্তা হিসেবে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে তেল সমৃদ্ধ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক হতে পারে ডক্টর ইউনূসের। সেই বৈঠকের আলোচ্য নিয়ে যাওয়ার আগে বিস্তারিত জানাতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করব সেগুলি সমাধান করতে। বাংলাদেশের অন্যতম বড় জনশক্তি রপ্তানি গন্তব্য কাতার, সেই শ্রমবাজার যাতে কোনোভাবেই সংকুচিত না হয় তা নিয়ে কথা হবে শীর্ষ বৈঠকে। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নাকি শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে কথা বলার সময় আমরা উনি অবশ্যই শ্রমবাজারের বিষয়টা তুলবেন। আমাদের যে স্কিলড সেমি স্কিলড যারা আছে তারা কয়েকটা সেক্টরেই আসে, ওই সেক্টর ছাড়া অন্যান্য সেক্টরেও যাতে তারা যেতে পারে সেটার বিষয়ে হয়তো উনি কথা বলবেন। ইউরোপগামী বাংলাদেশিদের পছন্দের ট্রানজিট দোহা, যদিও ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকরা ঘুরতে পারেন না মধ্যপ্রাচ্যের দেশ কাতার, তাই আলোচনায় উঠতে পারে এই প্রসঙ্গটি। ভিজিটর ভিসাটা এখন বন্ধ আছে, সেটার বিষয়ে উনি ইনশাআল্লাহ হয়তো অনুরোধ করবেন। ওই ভিজিটর ভিসাটাও যদি তারা সহজ করে তাহলে হয়তো বাংলাদেশ থেকে কিছু লোক, বিশেষ করে যারা নাকি ইউরোপ আমেরিকায় যায়, ট্রানজিট থাকে এখানে, তারা একদিন হয়তো কাতারে বেরিয়ে যেতে পারে, যেটা নাকি কাতারের জন্য লাভজনক হবে। জ্বালানি সংকট কাটাতে কাতার থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। প্রতি বছর আরও 15 লাখ টন এলএনজি আনতে 2024 সালে চুক্তি সই করে পেট্রোবাংলা। 26 সালের জানুয়ারি থেকে সেই গ্যাস পাওয়ার কথা। সংকট কাটাতে সেই গ্যাস আরও আগে আমদানি করতে চায় ঢাকা। গত সরকারের সময় 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটার মাধ্যমে আমরা অলরেডি পাচ্ছি, আর একটা 2026 সালের জানুয়ারি থেকে পাবো। আমরা রিকোয়েস্ট করব যে 26 সালের জানুয়ারির আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে, আমাদের সরকারের জন্য। পাশাপাশি বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানো নিয়েও কথা হবে আসন্ন শীর্ষ বৈঠকে। সফর শেষে 25 এপ্রিল ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে 25 দফা সুপারিশ জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এতে কাজ ও পেশার স্বীকৃতি, মজুরি ও ন্যায্য হিস্যা, সামাজিক নিরাপত্তা, শিশু শ্রম সহ 8টি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে সকল শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। দেশের জনসংখ্যার বড় একটি অংশ শ্রমিক, তবে বাংলাদেশ সৃষ্টির 54 বছরেও নিশ্চিত করা যায়নি শ্রমিকের অধিকার। বিচার হয়নি বহু নিপীড়ন ও বৈষম্যের।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন। শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে শ্রম ভবনে বিকেলে সংবাদ সম্মেলন করেন সুলতান উদ্দিন আহমেদ। জানান, শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে 25 দফা সুপারিশ করা হয়েছে, যেখানে কাজ ও পেশার স্বীকৃতি, মজুরি ও ন্যায্য হিস্সা, সামাজিক নিরাপত্তা, শিশু শ্রম সহ 8টি পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এর আগে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়া উপলক্ষে সংবাদ সম্মেলন হয় ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। বলেন, সকল শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন। বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আওয়ামী লীগ নেতাদের হাতে রক্ত লেগে আছে, বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। শ্রম কমিশন ও মজুরি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন সংকট নিরসন ও জবাবদিহিতার সংস্কৃতি চালু সম্ভব বলে মনে করেন সংস্কার কমিশন। এসব বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকার তাগিদও দেওয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম সহ সরকারি হাসপাতালে আসনের অভাবে রোগীদের থাকতে হয় বারান্দায়, মেঝেতে। অথচ সারা দেশে রেলের 10 হাসপাতালে আসন অনেকটাই ফাঁকা থাকে। এক্ষেত্রে সমন্বয় করতে চুক্তি করেছে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়। উপদেষ্টারা জানিয়েছেন, এতে সাধারণ মানুষও রেলের হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবে। এই জন্য সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএসে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টারা। চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের বিশাল হাসপাতাল, চিকিৎসা সুবিধা সহ রোগীরা ভর্তি হতে চাইলে আসন সংখ্যার কমতি নেই। রেল উপদেষ্টা হাসপাতালটি পরিদর্শনে গিয়ে দেখেছেন 91 আসনের বিপরীতে রোগী ভর্তি ছিল মাত্র 5 জন। অথচ একই শহরের চট্টগ্রাম মেডিকেল কলেজে রোগীদের বারান্দায়ও ঠাঁই হয় না, চিকিৎসা পেতে পোহাতে হয় দুর্ভোগ। চট্টগ্রাম মেডিকেল কলেজে রোগীর স্থান সংকুলান হয় না, মানে ফ্লোরে থাকতে হয়, তারপরে আবার রোগীকে ফ্লোরে থাকার জন্য লোক জায়গা দিতে পারে। অন্যদিকে রেলওয়ে যে হাসপাতাল আছে সেটা একটা 92 বেডের হাসপাতাল, কিন্তু ওখানে 5 জন রোগী আছে, তারপরে হচ্ছে 3 জন আর 4 জন ডাক্তার আছে। তো এইটা তো একটা মানে সম্পদের অপচয় হচ্ছে। ঢাকা মেডিকেল ওর একই অবস্থা, এখানে 2600 বেডের জায়গায় মানুষ থাকে 5000-এর মতো। তো কাজেই ওভার ফ্লো করছে। যখন এগুলোকে যদি আমরা আমাদের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি তাহলে রোগী কিছু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে রেলের 10টি হাসপাতালে শয্যা সংখ্যা 431, এর অর্ধেকও ব্যবহার হয় না। এসব হাসপাতাল সাধারণের চিকিৎসায় কাজে লাগাতে চায় সরকার। এজন্য রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমঝোতা স্মারক সই করেছে। এইগুলো ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্টভাবে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী তাদের এমপ্লয়ীদের জন্য। এখন থেকে এটা উন্মুক্ত হয়ে যাচ্ছে সর্বসাধারণের জন্য। আগে এগুলো শুধুমাত্র রেলের লোক ছাড়া কেউ গেলে ওখানে চিকিৎসা সেবা পেত না, তো এখন আমরা প্রাথমিকভাবে সেটাকে উন্মুক্ত করে দিচ্ছি। উপদেষ্টারা জানিয়েছেন, সেপ্টেম্বরে বিশেষ বিসিএসে নিয়োগ দেওয়া হবে 2000 চিকিৎসক, করা হবে নীতিমালাও। এজন্য রেলের হাসপাতালে সাধারণের চিকিৎসা পেতে কিছুটা সময় লাগবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় 2000 ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, 2000 ডাক্তার পাবো। সাধারণের চিকিৎসার ব্যবস্থা করা হলেও রেলের হাসপাতালে সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরকে ডেডলাইন ধরে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারকে সাথে খুব বেশি পার্থক্য নেই তার দলের। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক
লেবার পার্টির সাথে বৈঠক শেষে কথা বলেন নজরুল ইসলাম খান। মে মাসের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে, জুনের মধ্যে নির্বাচন কমিশনও প্রস্তুত হয়ে যাবে। সরকারের এমন তথ্যে তিনি প্রশ্ন তোলেন, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধা কোথায়? প্রশাসন নিয়ন্ত্রণে বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, কোথাও বিএনপির লোক বসানো হয়নি। 31 দফার চাইতে আরও বেশি জনকল্যাণমুখী সুপারিশ এলে বিএনপি তা গ্রহণ করবে বলেও জানান তিনি। জুন, তার মানে ডিসেম্বরে হতে পারে। তারা বলছে যা, সে কথা জানুয়ারিতে হতে পারে, তারা যা বলছে তাতে ফেব্রুয়ারিতে হতে পারে। কাজে আমাদের সঙ্গে তো ডিফারেন্স বহু মাসের না। আমরা শুধু বলছি যে কথাটা এইভাবে না বলে এইভাবে বলে, ডিসেম্বর থেকে জুন না, আমরা বলছি ডিসেম্বরে। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানী মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি করেন এনসিপি নেতারা। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতাদের অভিযোগ, ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ এনসিপি নেতাদের। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাখির মতো গুলি করে হত্যা করেছে, যেমনি ভাবে পুড়িয়ে মেরেছে, সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম জার্মানির নাৎসি পার্টি করতে। মামলা হয়েছে, সেই মামলাগুলো অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরদের এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। আমরা হুঁশিয়ারি করে বলছি, আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। যারা আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন চায় তারা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে বর্তমানে ক্রান্তিকাল চলছে, এ সময় গণতন্ত্রের সঠিক চর্চা অব্যাহত রাখতে বিচার বিভাগ সুষ্ঠুভাবে চালানোর বিকল্প নেই। এ সময় আইনজীবীদের মূল্যায়ন করার ও গণতান্ত্রিক রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, শুধু আশ্বাসে দেশের মানুষদের কণ্ঠ থামানো যাবে না। গণতন্ত্র বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে। যত ফ্যাসিস্ট এখনও বহাল তবিয়তে আছে তাদের খুঁজে বের করে বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। নির্বাচন যেদিনই দেন না কেন, একটি গণতান্ত্রিক রোডম্যাপ দেন, যে রোডম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। তাই রোডম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না। ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যেতে রাজি নয় খেলাফতে মজলিস। এছাড়া সংবিধানের বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছে দলটি। এদিকে নতুন সংবিধান প্রণয়নে সংবিধান সভা নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় গণফ্রন্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে নিজেদের দাবি তুলে ধরেন খেলাফতে মজলিস ও জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশনের সাথে খেলাফতে মজলিসের বৈঠক। সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে যোগ দেয় 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মহাসচিব জালাল উদ্দিন জানান, সংবিধানের মূল নীতি থেকে বহুত্ববাদের পরিবর্তে বহুমত ব্যবহার, স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে তার দল। 166টি সুপারিশের মধ্যে 147টিতে একমত, 4টিতে আংশিক একমত তারা। অন্যদিকে প্রাদেশিক সরকার সহ 15 বিষয়ে আপত্তি আছে তাদের। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। বিকেলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় গণফ্রন্ট। 132 প্রস্তাবের সাথে একমত এবং 34টির সাথে দ্বিমত পোষণ করেছে দলটি। দ্বিকক্ষ এবং প্রাদেশিক সরকার ব্যবস্থার সাথে একমত নয় তারা। বর্তমান সংবিধানকে যথার্থ মনে করছে না। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য তাদের 72 সালের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না। ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই।
আমরা বলেছি সংবিধান সভার নির্বাচন দিতে হবে এবং নতুন সংবিধান রচনা হবে। বৈঠক শুরুর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। দ্বিমত থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে একমত হবে আশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 2025 সালের হজ যাত্রীর শতভাগ বাসা ভাড়া হয়ে গেছে আর ভিসা হয়েছে 40,000 মুসল্লি। নির্ধারিত সময়ের আগেই সবার ভিসার কাজ শেষ হয়ে যাবে, সেই সাথে দূর হবে লাগেজ বিড়ম্বনা। হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রতিবছর হজের মৌসুমে বাড়ি ভাড়া নিয়ে বেশ জটিলতায় পড়েন মুসল্লিরা। এজেন্সিগুলোর গড়িমসিতে সময়মতো বাড়ি ভাড়া না করায় দেখা দেয় ভিসা জটিলতা, ফলে ঘটে ফ্লাইট মিস করার মতো অনেক ঘটনাও। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তবে এবছর হজ কার্যক্রমের শুরু থেকেই বাড়ি ভাড়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সময়মতো কাজ শেষ না করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা। তার ফলও মিলেছে হাতে নাতেই। নির্ধারিত সময়েই বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে শতভাগ। ইতিমধ্যে ভিসাও হয়েছে 40,000 হজযাত্রীর। ভিসার প্রোগ্রেস ইনশাআল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। সকালে হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আর বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়, তো তাকে আমরা বলেছি উনি চেষ্টা করবেন। গেল বছরও হজযাত্রীদের লাগেজ নিয়ে পোহাতে হয়েছিল ভোগান্তি। এবার সেই বিড়ম্বনাও থাকবে না বলে জানালেন তিনি। বললেন, লাগেজ ডেলিভারির জন্য 2টি ড্রপিং পয়েন্ট ঠিক করা হয়েছে। হজ ক্যাম্পে হবে বাংলাদেশ সংসদ ইমিগ্রেশন, বোর্ডিং এবং চেক ইন আমাদের হজ ক্যাম্প থেকে হবে এবং সৌদি আরবের প্রি অ্যারাইভালটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হবে। চলতি বছরও রোড টু মক্কার অধীনেই হজের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে আর সৌদি অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনানী এলাকায় পথচারী বাইক রাইডার সহ কয়েকজনকে মারধর করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ সময় ছবি, ভিডিও ধারণ করে মোবাইল এবং ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। ধাওয়া দিয়ে লাঠিপেটা করার অভিযোগও উঠেছে। দুপুরে বনানী 11 নম্বর রোডে এই ঘটনা ঘটে। কয়েকদিন আগে গুলশান সোসাইটি ওই এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে। গত কয়েকদিন ধরেই গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছে অটোরিকশা চালকরা। দুপুরের দিকে সোসাইটির লোকজন গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকায় রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা আটক করার সময় তারা ক্ষুব্ধ হয়ে বনানী 11 নম্বর এলাকায় আন্দোলন শুরু করে। এ সময় যারা আন্দোলনের ছবি ও ভিডিও তুলতে আসে তাদের লাঠিপেটা করে চালকরা। দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করেছে পরিবার। বিকেলে বিরল থানায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি করে মামলা করেন ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায়। মামলায় বলা হয় 1 ও 2 নম্বর আসামি আতিকুর ও রতন দাদন ব্যবসায়ী, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল ভবেশের। 1 বছর আগে তাদের কাছ থেকে মাসিক 3,250 টাকা সুদের বিনিময়ে 25,000 টাকা ধার নেন, তবে অভাবের তাড়নায় মূল টাকা পরিশোধ করতে পারেননি। এরই জেরে গত 17 এপ্রিল বিকেলে বাড়ি থেকে ভবেশকে ডেকে নেয় আসামিরা। সন্ধ্যার পরে পরিবারকে ফোন করে ভবেশের অসুস্থতার কথা জানায় তারা। পরে দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদী অভিযোগ করেন আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ভবেশকে হত্যা করেছে। আমি সাথে হচ্ছে ওসি স্যারের কাছে আমার বাবাটা হত্যা হচ্ছে এজাহার দাখিল করেছি। ওসি স্যার হচ্ছে আমার বাবার মামলা হচ্ছে গ্রহণ করেছে। ভবেশ চন্দ্র রায় ছেলে স্বপন চন্দ্র রায় কর্তৃক এজাহার আমরা পেয়েছি, মামলা রুজু হয়েছে।
আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লকড বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশনের অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অবরুদ্ধ হওয়া এনআইডির 10 জন হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। গত 16 ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত এই 10 জনের এনআইডি লক করা হয়। চিঠিটি সোমবার প্রকাশ পায়। এনআইডি লকের অর্থ হলো এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না এবং নাগরিক সুবিধাগুলো আর পাওয়া যায় না। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সম্পদ পাচারের খোঁজে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। এদিকে চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্প ও লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি প্রতিরোধ করি এবং সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলি। ক্রিকেট দল থেকে বাদ পড়ার আগে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। তবে ক্রিকেটার থেকে সংসদ সদস্য বনে যাওয়া সেই সাকিবই আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন দুদকের জালে। অবৈধ সম্পদ। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের অভিযোগ, যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারির। এসব অভিযোগ খতিয়ে দেখতে গঠন করেছে 2 সদস্যের কমিটি। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদকের টিম। এক্ষেত্রে প্রকল্পের নামে সভা, সেমিনার করা, দলীয় এজেন্ডা বাস্তবায়ন, অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানানো সহ টেন্ডারে অনিয়মের অভিযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। বীরের কণ্ঠে বীরগাথা এই প্রকল্পের টেন্ডার ডকুমেন্টগুলো চেয়েছি, সেইগুলো যাচাই বাছাই করবো যে আসলে এখানে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ছিল কিনা, যে এখানে কিভাবে কোন প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হয়েছে। আমরা এর বাইরেও কিছু অন্যান্য যেই প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পের রেকর্ডপত্র চেয়েছি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে এরই মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প স্থগিত করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ওয়াশিংটনে শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সম্মেলন। সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, এবারের সম্মেলনে কোন কোন ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, বিস্তারিত জানতে চাই। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর হেডকোয়ার্টার, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এবারে স্প্রিং কনফারেন্স, এবং এখানে প্রায় 191টি দেশের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন দেশের গভর্নর এবং ফাইন্যান্স মিনিস্টার সহ সরকারের বেশ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এই কনফারেন্সে যোগ দিয়েছেন। আপনি জানেন এই কনফারেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলোর জন্য। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের কিন্তু অর্থনীতিতে এই IMF এর বেশ গুরুত্ব রয়েছে। IMF মূলত তার যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি সহ মূলত যে ইকোনমিক্যাল ব্যালেন্স, সেটাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের যে সম্মেলন হচ্ছে এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি, এই ট্যারিফ নীতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক একটা স্থবিরতা বিদ্যমান রয়েছে। সেই স্থবিরতা এবং গত কয়েক বছর থেকে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিন্তু প্রতিটা দেশের অর্থনীতি খুব একটা ভালো অবস্থানে নেই। মূলত এই আজকে থেকে যে সম্মেলনটি শুরু হয়েছে সেটি চলবে প্রায় 26 এপ্রিল পর্যন্ত, এবং এই সম্মেলনে প্রায় প্রত্যেকটি দেশেরই মূল চাওয়া থাকবে যে তাদের যে অর্থনীতি সেটাতে কিভাবে তারা ভালো করতে পারে, কারণ এই সকল যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে কিন্তু প্রতিটা দেশের অর্থনীতি বেশ খারাপ অবস্থায় রয়েছে। বাংলাদেশ কিন্তু তাদের যে ঋণের 4th and 5th কিস্তি নিয়ে তারা এই সম্মেলনে চাইবে প্রায় $2.39 বিলিয়ন যে ঋণ কিস্তি রয়েছে সেটি চাইবে বাংলাদেশের এই সম্মেলন থেকে। ধন্যবাদ ইকবাল ফেরদৌস ওয়াশিংটন থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
ভ্যাটিকানে নয়, শত বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। সীমিত করা হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাও। পোপ ফ্রান্সিসের ইচ্ছে অনুযায়ী এমনটি করা হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতা ও খ্যাতিমান ব্যক্তিরা। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টা জানান দেয় পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর। মুহূর্তেই শোকে স্তব্ধ পুরো ভ্যাটিকান সিটি। এরপরে আসে ভ্যাটিকানের ধর্মীয় নেতাদের পক্ষ থেকে ঘোষণা, সকালে নিজ বাড়িতেই মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর। পোপ তার পুরো জীবন কাটিয়েছেন মানুষের সেবায়। সুবিধাবঞ্চিত মানুষকে কিভাবে ভালোবাসতে হবে সেটাই তিনি করে দেখিয়েছেন। রোববার স্টার সানডে উপলক্ষে ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন পোপ। কিন্তু কে জানতো এটাই হবে সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ আনুষ্ঠানিক বক্তব্য। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু তবুও তার চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। পোপের আত্মার শান্তি কামনা করছি। 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন। 1 মাস চিকিৎসা নেয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। এদিকে 100 বছরের রীতি ভেঙে ভ্যাটিকানের পরিবর্তে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। সীমিত করা হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাও। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী এমনটি করা হবে বলে জানিয়েছে ভ্যাটিকান। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট পুতিন থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতারা শোক জানান পোপের মৃত্যুতে। প্রথম লাতিন আমেরিকান এবং 1000 বছরের একমাত্র নন ইউরোপিয়ান পোপের জন্ম আর্জেন্টিনায় একটি ইতালীয় পরিবারে। বাবা মা নাম রেখেছিলেন হোর্হে মারিও বার্গিলিও। রসায়নে স্নাতকোত্তর হলেও জীবনের শুরুতে নাইট ক্লাবের বাউন্সার হিসেবে কাজ করেন। নানা চড়াই উতরাই পেরিয়ে 1969 সালে ক্যাথলিক পাদ্রী নিযুক্ত হন। দীর্ঘদিন ছিলেন বুয়েনস আয়ার্সের কার্ডিনাল। ভ্যাটিকানের কঠিন সময় আত্মপ্রকাশ করলেও অল্প সময়ে পরিস্থিতি সামলে নেন পোপ। টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার, পিপলস পোপ সহ ভূষিত হন নানান বিশেষণে। সাধারণ জীবনযাপন, দরিদ্র অসহায় মানুষের জন্য ভালোবাসা আর সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসের জন্যই বেশি পরিচিতি পান তিনি। রাজনৈতিকভাবে সমান সক্রিয় ছিলেন 266তম পোপ। কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কে বরফ গলাতে যেমন উদ্যোগী হয়েছেন, তেমনি মধ্যস্থতা করেন কলম্বিয়া ফার গেরিলাদের সাথেও। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিপীড়ন বন্ধে শুরু থেকে ছিলেন উচ্চকণ্ঠ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।